হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মার্চের 30 তারিখ, বাংলার হচ্ছে 15ই চৈত্র, এখন বাজে 12টা 15। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম, দুপুরবেলা থেকে। এখন আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করতে আজকে একটুখানি দেরি হয়েছে, আর মোটামুটি 12টা বেজে গেছে রান্নাবান্না করতে। তো রান্নাবান্না ধোয়া পাকলা সমস্ত কিছু কমপ্লিট করে এসে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করিনি, কারণ সকাল থেকে একটুখানি মন মেজাজ খারাপ ছিল, সেই কারণে। তো কেন মন মেজাজ খারাপ ছিল সেগুলো বলছি, তার আগে তোমাদের বলি যে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি এমন কিছু কিছু কাজ করব যেগুলো মানে সারা বছরের জন্য এমন কিছু কিছু জিনিস তৈরি করে রাখবো, যেগুলো হয়তো তোমাদের খুবই উপকার হবে। তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথম বা যে আমাকে প্রথম দেখছো তাকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমার নাম শান্তি, আর এইখানে মানে আমার এই চ্যানেলটাতে আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো প্লিজ, যদি আমাকে দেখতে ভালো লাগে, আমার ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে লাইক করো। তো এবার বলি তোমাদের যে সকাল থেকে ভিডিওটা কেন স্টার্ট করতে পারিনি। সকাল থেকে অ্যাকচুয়ালি আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মাথাটা ব্যথা করছিল। আর তাছাড়াও আমার হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ। তো খুবই খারাপ বলতে ব্যাপার হচ্ছে সেরকম একটা নয়, অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো ওয়েদার হঠাৎ করেই প্রচণ্ড গরম, রোদ গরম পড়ে গেছে। তো এই সময়টা সবারই একটু আধটু শরীর টরীর খারাপ হয়ে যায়। তো আমার হাজব্যান্ডেরও শরীরটা মোটামুটি খারাপ হয়ে গেছে আজ হঠাৎ করে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, বমি বমি ভাব লাগছে, মানে মাথায় গ্যাস উঠে গেছে। ডাক্তার এটাই বলেছে যে গ্যাস হয়েছে, গ্যাসটা মাথায় উঠে গেছে। তো সেই কারণে আর কি সমস্যা প্রচণ্ড হচ্ছে। সকাল থেকে একটুখানি টেনশনে ছিলাম আর একটুখানি ঝামেলার মধ্যেও ছিলাম, সেই জন্য আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে নিই। তারপরে তো রান্নাবান্না সব করে নিলাম, রান্নাবান্না কমপ্লিট করে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর এরপর আমি কিছু কিছু জিনিস তৈরি করব, যেগুলো তোমাদের প্রথমে বললাম সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ করলে, অবশ্যই শেষ পর্যন্ত যদি কন্টিনিউ করো দেখতে পাবে। তো মোটামুটি আজকে রোদ গরমটা ভালোই আছে। তার সাথে যদিও আজকে বাতাসটা দিচ্ছে, যেটা অন্যদিন দেয়নি বাতাসটা। এইখানে একটুখানি পর্দাটা টাঙানো আছে, তো পর্দাটা দেখা যাচ্ছে। আর এখন তো ধরো একদম দুপুরবেলা, এখন 12টা বাজছে, মানে দুপুরবেলা। শীতকালে 12টাটা কোনো ব্যাপার নয়, কিন্তু গ্রীষ্মকালে 12টা মানে একদমই দুপুরবেলা। রান্নাবান্নাটা এখন 11টার মধ্যে করে নিতে পারলে খুবই ভালো, কিন্তু যেহেতু আজকে সকালবেলা একটুখানি প্রবলেম হচ্ছিল, সেই জন্যই রান্নাবান্না করতেও দেরি হলো। কোনো ব্যাপার না, এক আধ দিন তো ঝামেলা হতেই পারে, একটুখানি ডিসমিস হয়ে যেতেই পারে। আর হাজব্যান্ডের শরীরটাও খারাপ, আমারও সকালবেলা প্রচণ্ড খারাপ লাগছিল, মাথাটা ব্যথা করছিল। তো সেটা তো আমার কিছুক্ষণ পরেই ঠিক হয়ে গেল, কিন্তু হাজব্যান্ডেরটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। ডাক্তার দেখালো, ওষুধ খেলো, বাট এখনও পর্যন্ত নর্মাল হয়নি। হ্যাঁ, আগের থেকে একটু ভালো, সামান্য একটুখানি ভালো হয়েছে, বাট সেরকম একটা যে সুবিধা বলে মনে হচ্ছে না। ওয়েদার চেঞ্জের সময় সবারই এরকম একটু গ্যাস অম্বলের সমস্যা হয়ে থাকেই, তো সেটাই হচ্ছে আর কি। যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করলাম, এরপর দেখতে থাকো ব্লগটা। আজকে আমি কি কি করি না করি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব, দেখতে থাকো। তো এখন আমি গতকালকে যে কুলগুলো ধুয়ে শুকনো করে রেখেছিলাম, সেই কুলগুলো এখন আমি ভালো করে আর একবার বেছেও নিচ্ছি, আর কুলগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। কারণ কুলের আচার করতে গেলে প্রতিটা কুলকে একটুখানি ফাটিয়ে নিতে হয়, যাতে করে আচারের মশলা টশলা সব কুলের ভেতরে ঢুকতে পারে, তাতে করে আরও বেশি টেস্টি হবে। সেই জন্য প্রতিটা কুল আমি ভালোভাবে দেখে নিচ্ছি, ফাটিয়ে দেখে নিলে এটুকু শিওর হওয়া যাবে যে পোকা আছে কিনা ভেতরে। যদি পোকা থাকে তাহলে সেই কুলটা বাদ যাবে, আর না হলে ফাটিয়ে সব রেখে দিচ্ছি। দেখো, কুল আর লঙ্কা দুটোই তো কালকে ধুয়ে রোদে শুকনো করেছিলাম। এইটার মধ্যে এতটুকুনো জল রাখা চলবে না, কুলের আচারের মধ্যে জল রাখলে পুরো বছর এটাকে সংরক্ষণ করে রাখা সম্ভব নয়। তো জল একদম আমি শুকনো করে নিয়েছিলাম, সেই জন্য আগের দিনে আমি ভালোভাবে ধুয়ে রোদে রেখেছিলাম। অনেকে নুন হলুদ মাখিয়ে রোদে রাখে, কিন্তু আমি যেহেতু কুলে হলুদ দেবো না, সেই জন্য এমনিই শুকনো করেছিলাম। তো চলো আচারটা বানানো যাক। প্রথমে দেখো, আমি শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, মেথি আর মৌরি দিয়ে দিলাম। এইগুলো শুকনো কড়াইতে হচ্ছে আমি ভাজবো, কম আঁচে ভাজতে হবে। কিন্তু আমার এখানে উনানের আঁচটা একটুখানি বেশি বাড়াবাড়তি হয়ে গেছে,
তার জন্য আমি কড়াইটা না উনান থেকে নামিয়ে নিয়েছিলাম। আর কড়াইটাও আমার প্রচণ্ড গরম হয়ে গেছিলো। এগুলো হালকা আঁচে ভাজলে সব থেকে ভালো, এর গন্ধটাও বার হয় আর ভাজাও হয়। তো এই জন্য আমি কড়াইটা নামিয়ে নিয়ে শুকনো কড়াইতে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিন্তু আমার একটুখানি পুড়ে পুড়ে গেছিলো, ওই যে আঁচ একটুখানি বেশি ছিল আর কড়াইটাও প্রচণ্ড গরম হয়ে গেছিলো, সেই জন্যই। তো কোনো ব্যাপার না, যেহেতু আমি মোটামুটি কড়াইটা নামিয়ে দিয়েছিলাম তো সেরকম একটা সমস্যা হয়নি। এগুলো ভালোভাবে ভেজে এগুলো নামিয়ে রাখবো, তারপরে আচারের প্রসেসটা আমি আস্তে আস্তে শুরু করব, ঠিক আছে। তো এখন দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম 5 ফোড়নে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিলাম। আর কড়াই যেহেতু আমার প্রচণ্ড গরম আছে সেই জন্য একটু একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো। তো এরপরে আমি কুলগুলো দিয়ে দিলাম। তো আমি খুব একটা কম মানে বেশি পরিমাণে তেল দিইনি, কম পরিমাণেই তেল দিয়েছি এবং ফোড়নটা একটুখানি বেশি দিয়েছি। আর কুলটাকে আমি মোটামুটি এখন ভাজবো কিছুক্ষণ। দেখো মোটামুটি আমি কুলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে কি হবে, কুলটা একটুখানি ভাজা হলে বেশ ভালো হবে, কিন্তু খুব বেশি ভাজা চলবে না, মানে একদম শক্ত শক্ত করে দেওয়া চলবে না। কুলের মধ্যে যদি কোনো জল থাকে সেটাও কিন্তু এর মধ্যে শুকনো হয়ে যায়। তো ওইদিকে আমার কুলগুলো ভাজা হচ্ছে, হালকা আঁচ হয়ে গেছে এখন। আর এইদিকে আমি যে মশলাটা ভেজে নিলাম, মানে শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে নিলাম সেগুলো শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, বেশ ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। তবে এগুলো একদম মিহি করে গুঁড়ো না করলেও হবে, কারণ কুলের আচার খাওয়ার সময় একটু একটু মুখে লাগলে বেশ ভালোই লাগবে। তো একদম মিহি বলতে আমার মেথি আর শুকনো লঙ্কাটা একদম মিহি করে গুঁড়ো হয়নি, কিন্তু জিরা আর মৌরিটা একেবারে গুঁড়ো করা হয়ে গেছিলো। তো বেশ ভালোই হয়েছিল এর টেক্সচারটা, আর গন্ধটাও খুব ভালো বার হয়েছিল। তো এখন হচ্ছে আমার কুলের আচার করা হয়ে গেছে। আমি কুলের আচারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই কারণেই পারলাম না, কারণ কি আমি যখন কড়াটা মানে আমি কুলের আচারটা যে কড়াটাই করছিলাম সেই কড়াটায় আচারটা পুরোটা ধরবে না বলে আমি একটা বড় কড়া এনে সেটাতে করে করছিলাম। কিন্তু আমি সব ক্যামেরা সবই সেটিং করে রেখেছিলাম, বাট যখন আমি কুলের আচারটা করছিলাম তখন আমি শ্যুট করিনি, মানে ক্যামেরার যে ভিডিও অপশানটাতে ক্লিক করিনি। তো সেই জন্য আমার ভিডিওটা শ্যুট হয়নি। আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, আমি ভাবছি যে ভিডিও শ্যুট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মেন কাজটাই আমি করিনি, সেই জন্যই আমার ভিডিও শ্যুট হয়নি। তো একবার চেক করে নিলে ভালো হতো। আমার এইটা একটা বড় ভুল হলো, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো এরপর দেখো আমি ভাত টাত খেয়ে নিয়েছি। ভাত টাত খেয়ে দিয়ে হাজব্যান্ডও একটুখানি ভাত খেয়েছে। ভাত টাত খেয়ে দিয়ে এখন আমি আবারও কাজে লেগে পড়েছি। এখন আমি টমেটো কাটছি। ঘরে অনেকগুলো টমেটো ছিল, এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম টমেটোর পাউডার কেননা বানিয়ে দিই। তো টমেটোর পাউডার আমাদের খুবই কাজে আসে, যেমন ধরো চিপস টাইপের যদি কোনো খাবার করা হয় তার উপরে ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। আবার যদি ধরো ঘরে টমেটো সস শেষ হয়ে যায় তো ইমিডিয়েটলি সস তৈরি করার জন্য টমেটো গুঁড়োটাকে হালকা জল দিয়ে গুলে মোটামুটি সসের মতো হয়ে যায়। তো টমেটো গুঁড়ো করে রাখা খুবই ভালো, এটা খুবই কাজে লাগে। সেই জন্য আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। সব টমেটোগুলো একদম 4 ফালি করে কেটে নেব। আর এই যে দেখো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, এগুলো একটা থালার মধ্যে বেশ ভালোভাবে ম্যানেজ করে নেব। দেন রোদে এগুলোকে দেবো। এগুলো শুকনো হতে মোটামুটি 5-6 দিন টাইম লাগবে। তো ধীরে ধীরে এগুলো শুকনো হবে, রোদের মধ্যেই শুকনো হবে, ঠিক আছে। আর এইগুলো শুকনো হয়ে যাওয়ার পর মিক্সিতে এগুলোকে একদম ফাইন পাউডার করে দিতে হবে, তাহলে টমেটো পাউডার রেডি হয়ে যাবে। তো এখন এগুলোকে আমি রোদে দিয়ে দেবো। এগুলোকে রোদে দিয়ে আর শুকনো করবো যতদিন না পর্যন্ত শুকনো হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু কিছু কাজ আমি করব, তোমাদের উপকার আসবে আশা করছি। তো টমেটোগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। টমেটোগুলো রোদে দিয়ে আমি আবারও চলে এসেছি বাঁধাকপি কাটতে। ঘরে 2টা বাঁধাকপি ছিল ছোট ছোট, সেই শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছিল, সেগুলো আর রান্না করে খাওয়াই হয় না, কারণ বাঁধাকপি আর ফুলকপি খেয়ে খেয়ে মুখে আরুচি হয়ে গেছে, সেই জন্য আর বাঁধাকপি ফুলকপি খেতে ইচ্ছে করেনি, তো খাই না। তো ছিলই, সেগুলো ভাবলাম যে শুকনো করে দিই। আর অফ সিজনের সময় বাঁধাকপির ঝাল খেতে খুব ভালোই লাগে, বিশেষ করে যখন বাঁধাকপি পাওয়া যায় না আর কি। আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড খায় না, কিন্তু আমি আমার শাশুড়িমা খেতে খুব ভালো পছন্দ করি। অ্যাকচুয়ালি ওরা খায় না কারণ শুকনো বাঁধাকপির থেকে একটা গন্ধ বার হয়, ওই গন্ধটারও সহ্য করতে পারে না, বাট আমরা খাই, ভালো লাগে আর কি। তো সেই জন্য ওই বাঁধাকপিগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে, আর মানে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে কুচি কুচি করে কেটে রোদে দিয়ে এগুলোকেও শুকনো করব। এগুলো মোটামুটি সারা বছর থাকবে, যখন ইচ্ছা হবে তখন একটু একটু বার করে তরকারি করে খেতে
খুবই ভালো লাগে, একটুখানি গন্ধ করে, কিন্তু রান্না করার পরে সেরকম গন্ধটা করে না, হয়তো হালকা থাকে, মোটামুটি 10% থাকে, 90% চলে যায়। আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম বাঁধাকপি, শুকনো বাঁধাকপির রান্না, জানি না তোমরা ভিডিওটা দেখেছো কিনা, যদি না দেখেছো তো দেখতে পারো, অনেক দিন আগে শেয়ার করেছিলাম। ঠিক আছে, তো দেখো আমি বাঁধাকপিগুলো কেমন কুচি কুচি করে কাটছি। তো এইভাবেই বাঁধাকপিগুলো কুচি কুচি করে কাটতে হবে, এবং এই কুলাটাই করেই আমি পরবর্তী টাইমে ইয়ে করব, শুকনো করতে দিয়ে দেবো রোদে। এইগুলোও শুকনো হতে মোটামুটি 3-4 দিন টাইম লেগে যাবে, একদম কড়কড়ে শুকনো করতে হবে, কড়কড়ে শুকনো করে তারপরে এমনি রেখে দিলেই এটা সুন্দর থেকে যাবে, কোনো সমস্যা হবে না। তো বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে, এরপর আমি একটুখানি মুড়ে নিচ্ছি হাতে করে, মানে মুড়ে নিচ্ছি বলতে কি হচ্ছে, আমি একটুখানি ইয়ে করে দিচ্ছি যাতে করে কোনো ডোলা ডোলা থাকলে সেগুলো যেন একদম ঝুরঝুরে হয়ে যায়, তাহলে শুকনোটা খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো সেই জন্য ইয়ে করে নিচ্ছি ভালোভাবে। তারপরে পুরো কুলাটাতে আমি পাতলা করে ছড়িয়ে দিলাম, দেন এরপর গিয়ে আমি রোদে নামিয়ে দেব। ঠিক আছে, তো আজকে আমি কি রোদে শুকনো করছি সবটা তোমাদের দেখাবো। চলো এগুলো রোদে দিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখো আমি আজকে কুল কতকগুলো যেগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি। গ্রীষ্মকালের সময় এই কুলগুলো, শুকনো কুলগুলো খেতে খুবই ভালো লাগবে, নুন লঙ্কা গুঁড়ো দিয়ে করে। এদিকে আছে নিম পাতা, বাঁধাকপি আর টমেটো, এগুলো পুরো একদম সারা বছরের জন্য আমি সংরক্ষণ করে নিলাম। শুকনো হয়ে গেলে এগুলো প্যাকেটে ভরে রেখে দেবো, বাস খেল খতম হয়ে যাবে। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর তখন যে কুলের আচারটা করেছিলাম সেটা তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কিনা জানি না, কুলের আচারটা কিন্তু খুবই ভালো হয়েছে, একদম ঝুরো ঝুরো হয়েছে। কুলের আচার অনেকে একটুখানি কেমন বলবো, মানে একটুখানি গুড়ের ঝোল ঝোল থাকবে সেরকমটা পছন্দ করে, বাট আমি পার্সোনালি একদম শুকনোটা পছন্দ করি, তো সেই জন্য শুকনো করে করেছি। আর আমার কাছে কাবলু বসে আছে, ও বারবার ওই যে জারটায় কুলের আচারটা হচ্ছে ওই জারটায় হাত ঢুকিয়ে দেবো বলছে, কারণ ওর মা কিছুক্ষণ আগে বললো, মানে যখন আমি জারটা মুছছিলাম তখন ও নিতে চাইছিল জারটা, ওর মা বললো যে জারটার মধ্যে মাও আছে, তো সেই জন্য ও হাত ঢুকিয়ে দেখবো বলছে। তো কুলের আচার আমার ভর্তি করা হয়ে গেছে, এক ভর্তি হয়নি, মানে জারটা ভর্তি হয়নি, কিন্তু অনেকটাই হয়েছে, এই জারটা অনেক বড়। তো কুলের আচারটা রেডি হয়ে গেছে, আর খেতেও খুবই ভালো হয়েছে, যেমনি এর স্মেলটা তেমনি টেস্টটা খুবই ভালো হয়েছিল। বাট আনফর্চুনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, এটা আমার কি বলবো, আর আমারই দোষ, এটা খুবই বড় দোষ একটা। এখন আমি এসেছি আমার ঘরটা গোছাতে। সকালবেলা আজকে যে সব জামা কাপড় টাপড় কেচেছিলাম সেগুলো তো তুলে নিয়ে এলাম, সেগুলো তুলে নিয়ে এসে আর ইয়ে করলাম, এখন ভাঁজ করব। ঠিক আছে, তো যেহেতু আমি বিকেলবেলায় অডিওটা দিচ্ছি, সুতরাং আশেপাশের লোকজনের একটুখানি আওয়াজ, চিৎকার চেঁচামেচি শোনা যাবে, ওগুলোকে প্লিজ তোমরা অ্যাভয়েড করো। ঠিক আছে, তো জামা কাপড় টাপড় দিয়ে আমি একটুখানি এখন রুমটাকে আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে বিছানা টিছানাও ঝরিয়ে নেবো, কারণ হাজব্যান্ড এখন বাইরে আছে, ওকে বাইরে বার করলাম। ওকে বললাম যে সবসময় ঘরে থেকো না, যতই শরীর খারাপ থাকুক, ঘরে শুয়ে থাকলে শরীর খারাপটা আরও বেশি লাগবে, তাই না? তোমাদের একটা কথা কদিন ধরেই বলবো করে বলা হচ্ছে না। ব্যাপার হচ্ছে যে সেদিন যে ইডলি মেকারটা ইডলি করছিলাম হলো না দেখলে, সে ইডলি মেকারটা রিটার্ন করলাম, বাট এখনও পর্যন্ত রিটার্ন নিতে আসেনি। কি ব্যাপার জানি না, আমি পুরো আমার পয়সাটাই বরবাদ হয়ে গেল। ফ্যানটা বন্ধ করে দিলাম, তো প্রচণ্ড ঘাম দিচ্ছে, ভিডিওটা করার জন্যই ফ্যানটা বন্ধ করলাম, না হলে ফ্যানটা চালিয়ে যদি ভিডিওটা করতাম তাহলে প্রচণ্ড সাউন্ড আসতো, আমার কথাগুলো তোমরা শুনতেই পেতে না। দাঁড়াও এক সেকেন্ড, আমি চেয়ারটা নিয়ে বসে যাই।
তো মোটামুটি আজকে গরম ভালো আছে, তার সাথে সাথে আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কেন জানি না একটা অস্বস্তি, মানে এত অস্বস্তি লাগছে বলতে পারবো না। মুখে ব্রণগুলো আজকে অনেক বার হয়ে গেছে দেখো, আর ব্যথা করছে প্রচণ্ড, হাত দেওয়া যাচ্ছে না, মুখে হাত দিলেই ব্রণগুলো ব্যথা করছে, মানে হাত দিলে ব্যথা করছে কি এইখানে হাত দিলে গিয়ে মাথাটা ব্যথা করছে। জানি না, আমার আজকে প্রচণ্ড অস্বস্তি লাগছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে, এত ঘাম আমার গ্রীষ্মকালেও মনে হয় দেয় না, আজকে প্রচণ্ড ঘাম দিচ্ছে, শরীরটাও অস্বস্তি লাগছে। আজকে ব্রণগুলো বেশি বেশি, মানে যেগুলো একটু একটু উঠেছিল সেইগুলোও ব্যথা করছে, অন্য যেগুলো বড় বড় বার হয়েছিল সেগুলোও ব্যথা করছে, ব্রণ বেশি উঠেও গেছে, একদিনেই মুখে এত ব্রণ উঠে গেছে, কেন জানি না, কোনো প্রবলেম হয়ে গেছে শরীরে। আজকে সকাল থেকে একটুখানি গন্ডগোল চলছে শরীরটার, কি ব্যাপার স্যাপার জানি না, প্রচণ্ড খারাপ লাগছে আজকে। হাজব্যান্ডের তো শরীরটা খারাপই, এখন মোটামুটি একটুখানি সুস্থ আছে, সুস্থ আছে বলতে মানে এখন বলছে যে খিদে টিদে পাচ্ছে, সকাল থেকে তো কিছু খায়নি, দুপুরবেলায় জাস্ট এই পরিমাণ ভাত খেয়েছিল, এতগুলোও খেয়েছিল কিনা সন্দেহ, আমি এই পরিমাণ দিয়েছিলাম, তো অতগুলোও খায়নি, ওর হাফ খেয়েছিল, খেতেই পারেনি। দেন সন্ধ্যাবেলায় বলছে যে খিদে খিদে পাচ্ছে, তো একটুখানি সুজি করে দিলাম, এমনি নর্মাল সুজি করে দিলাম, কারণ এখন তো বেশি দুধ টুধ দিয়ে সুজি করলে সহ্য হবে না, তো এমনি নর্মালি সুজি করে দিলাম, তো খেলো সেটা। দেন কে চিৎকার করে রে বাবা। তারপরে বাইরে এখন ভালো বাতাস দিচ্ছে, তো বাইরে বসে আছে, আমি বুঝতে পারছি না আমার কি প্রবলেম হচ্ছে, বাইরে এতখানি বাতাস দিচ্ছে, পুরো যে কোনো মানুষের মানে কি বলবো ঠান্ডা লেগে যাবে এতটাই বাতাস দিচ্ছে বাইরে, কিন্তু তা সত্ত্বেও আমাকে বাইরে ঘাম দিচ্ছে, আমি বুঝতে পারছি না শরীরটা আমার প্রচণ্ড কেন খারাপ হয়ে গেলো হঠাৎ করে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। আর আজকের কুলের আচারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এত খারাপ লাগছে যে কি বলবো, ফোনটা এমন টাইমে, মানে আমার একবার চেক করে নেওয়া উচিত ছিল, চেক করে নিলে হয়তো এই সমস্যাটা হতো না। খুব সুন্দর হয়েছে কুলের আচারটা, এখন তো খেলাম, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, দারুণ হয়েছে, কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। আর মনে হয় এই বছর কুলের আচার করা হবেও না, দেখা যাক, কিছু কুল তো রয়েছে, ওগুলো যদি পরে আচার করা যায় তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। আমার যে কি খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড খারাপ লাগছে, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যদি পরে সুযোগ আসে অবশ্যই শেয়ার করব। আর চলো আজকের মতো এই পর্যন্তই, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও অল নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আজকের মতো এই পর্যন্তই, গুড নাইট, টাটা বাই।